19 শতকের শেষ দিকে আফ্রিকার কঙ্গো অঞ্চল ছিল ঘন জঙ্গল, নদী আর বিচ্ছিন্ন গ্রামভিত্তিক শান্ত জনপদের ভূমি। ইউরোপের শক্তিশালী দেশগুলো তখন আফ্রিকার সম্পদ দখলে মরিয়া হয়ে উঠেছিল আর শুরু করেছিল নির্মম উপনিবেশিক প্রতিযোগিতা। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড প্রকাশ্যে মানব সেবার কথা বললেও গোপনে কঙ্গোর সম্পদের দিকে নজর রেখেছিলেন। ইউরোপীয় অভিযাত্রীরা কঙ্গো নদীপথে প্রবেশ করে স্থানীয় প্রধানদের সঙ্গে প্রতারণামূলক চুক্তি স্বাক্ষর করাতে থাকে। অনেক গ্রামপ্রধান বুঝতেই পারেননি সেই কাগজপত্র আসলে তাদের ভূমি চিরতরে বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে। 1885 সালের বার্লিন সম্মেলনের মাধ্যমে লিওপোল্ড ব্যক্তিগত মালিক হিসেবে বিশাল কঙ্গো অঞ্চল নিজের নিয়ন্ত্রণে নেন। পৃথিবীর ইতিহাসে খুব কম শাসকই কোনো পুরো দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে শাসনের এমন অধিকার পেয়েছিল। কঙ্গো ফ্রি স্টেট নামটি শুনতে স্বাধীন মনে হলেও বাস্তবে সেটি ছিল নিষ্ঠুর শোষণ আর ভয়ের রাজত্ব। প্রথম দিকে হাতির দাঁত ছিল প্রধান লক্ষ্য, কিন্তু অল্প সময়ের মধ্যেই বিশ্ববাজারের রাবারের চাহিদা হঠাৎ বেড়ে যায়। ইউরোপ ও আমেরিকায় সাইকেল, বৈদ্যুতিক তার আর মোটর গাড়ির বিস্তারে রাবার হয়ে ওঠে অত্যন্ত মূল্যবান সম্পদ। লিওপোল্ড বুঝতে পারেন কঙ্গোর জঙ্গল জুড়ে ছড়িয়ে থাকা বন্য রাবার গাছ তাকে বিপুল সম্পদ এনে দিতে পারে। সেই মুহূর্ত থেকেই কঙ্গোর মানুষের জীবন বদলে যায়। শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ শোষণের অধ্যায়। কঙ্গোর গভীর জঙ্গলে জন্মানো বন্য লতাজাতীয় গাছ থেকে রাবার সংগ্রহ করতে হতো অত্যন্ত কষ্টকর পদ্ধতিতে। স্থানীয় মানুষদের নির্মমভাবে বাধ্য করা হতো দিনের পর দিন জঙ্গলে ঘুরে রাবারের আঠা সংগ্রহ করে আনতে। বন্দুকের ভয় দেখিয়ে প্রতিটি গ্রামের ওপর নির্দিষ্ট পরিমাণ রাবার জমা দেওয়ার আদেশ চাপিয়ে দেওয়া হতো। যারা নির্ধারিত কোটা পূরণ করতে ব্যর্থ হতো তাদের পরিবারকে জিম্মি করা কিংবা প্রকাশ্যে নির্যাতন করা হতো। নারীদের অনেক সময় বন্দি শিবিরে আটকে রাখা হতো, যাতে পুরুষেরা বাধ্য হয়ে আরও বেশি রাবার সংগ্রহ করে। শিশুদের চোখের সামনে তাদের বাবা মাকে মারধর করা হতো, যাতে পুরো গ্রামে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। সৈন্যদের একটি বিশেষ বাহিনী তৈরি করা হয়েছিল, যার নাম ছিল ফোর্স পাবলিক। তারা ছিল উপনিবেশের ভয়ঙ্কর হাতিয়ার। এই বাহিনীর সদস্যরা বন্দুক, চাবুক আর আগুন ব্যবহার করে কঙ্গোর গ্রামগুলোকে ভয়ের কারাগারে পরিণত করেছিল। অনেক মানুষ দিনের পর দিন না খেয়ে জঙ্গলে কাটাত শুধু রাবারের কোটা পূরণের আশায় বেঁচে থাকার জন্য। গ্রামের কৃষিকাজ বন্ধ হতে শুরু করে, কারণ অধিকাংশ পুরুষকে জোর করে রাবার সংগ্রহে পাঠানো হচ্ছিল নিয়মিত। খাদ্য সংকট দ্রুত বাড়তে থাকে এবং বহু এলাকায় দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয় মানুষের জীবনে। রাবার ইউরোপে সম্পদ এনে দিলেও কঙ্গোর সাধারণ মানুষের জন্য সেটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর অভিশাপ। ফোর্স পাবলিক বাহিনীর হাতে ছিল হিপোপোটেমাসের চামড়া দিয়ে তৈরি চিকোট নামের ভয়াবহ এক ধরনের চাবুক। এই চাবুকের কয়েক ডজন আঘাতেই মানুষের পিঠ ছিঁড়ে যেত। অনেক বন্দী নির্যাতনের মধ্যেই মৃত্যুবরণ করত। সৈন্যদের লক্ষ্য ছিল শুধু শাস্তি দেওয়া নয়, বরং পুরো জনগোষ্ঠীকে আতঙ্কের মধ্যে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখা। কোনো গ্রাম কোটা পূরণে ব্যর্থ হলে নির্মমভাবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হতো এবং খাদ্য মজুদ ধ্বংস করা হতো। অনেক এলাকায় মানুষ জঙ্গলে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও সৈন্যরা তাদের খুঁজে বের করে পুনরায় বন্দী করত। সৈন্যদের গুলির হিসাব প্রমাণ করতে মৃতদেহ ছাড়াই মানুষের হাত কেটে এনে অফিসারদের দেখানোর নির্মম নিয়ম চালু করা হয়েছিল। ফলে অসংখ্য নিরীহ মানুষ শুধু হাত কেটে নেওয়ার জন্য জীবিত অবস্থাতেই বিকলাঙ্গ হয়ে পড়েছিল সেই সময়। শিশুদের ছোট হাত পর্যন্ত কেটে নেওয়ার ঘটনাও বিদেশি মিশনারিদের প্রতিবেদনে বিস্তারিতভাবে উঠে আসে পড়ে। অনেক সৈন্য গুলির অপচয় ঢাকতে মৃতদেহ ছাড়াই মানুষের হাত কেটে এনে কর্মকর্তাদের দেখাতো নিয়মিতভাবে। কঙ্গোর বহু গ্রামে বিকলাঙ্গ মানুষদের সংখ্যা দ্রুত বেড়ে যায়, তৈরি হয় স্থায়ী সামাজিক আতঙ্কের পরিবেশ। ইউরোপে বসে লিওপোল্ড বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করছিলেন কঙ্গোর মানুষের রক্ত আর শ্রমের অর্থে। অথচ বিশ্বের অধিকাংশ মানুষ তখনও জানত না কঙ্গোর জঙ্গলের ভেতরে কত ভয়াবহ নির্যাতন চলছে প্রতিদিন। কঙ্গোর বহু পরিবার রাবারের চাপে ভেঙে পড়তে শুরু করে, কারণ পুরুষদের দীর্ঘদিন গ্রাম ছাড়া থাকতে হতো। কৃষি জমি অনাবাদি হয়ে পড়ায় খাদ্যের অভাব বাড়ে এবং শিশুদের অপুষ্টি দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। অনেকে বাধ্য হয়ে নিজেদের গ্রাম ছেড়ে দূরবর্তী জঙ্গলে আশ্রয় নেয় বেলজিয়ান বাহিনীর হাত থেকে বাঁচতে। রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, কারণ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং মানুষ অনাহারে দুর্বল হয়ে যাচ্ছিল। গ্রামগুলোর সামাজিক বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কারণ সবাই প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত ছিল। স্থানীয় সংস্কৃতি, উৎসব আর পারিবারিক ঐতিহ্যের অনেক অংশ রাবারের দাসত্বের চাপে হারিয়ে যেতে থাকে। শিশুদের শৈশব কেটে যাচ্ছিল ভয়, ক্ষুধা আর সৈন্যদের নির্যাতনের গল্প শুনে শুনে আতঙ্কের মধ্যে। অনেক নারী স্বামী হারানোর পর একাই সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য
অসম্ভব কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। কঙ্গোর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা দ্রুত কমে যেতে থাকে, যার পেছনে ছিল হত্যা, অনাহার আর রোগের প্রভাব। ইতিহাসবিদদের অনেকে মনে করেন এই শাসনামলে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু ঘটেছিল ভিন্ন ভিন্ন কারণে। এত বড় মানবিক বিপর্যয় ঘটলেও ইউরোপের ব্যবসায়ীরা তখনও লাবার ব্যবসা থেকে বিপুল লাভ করে যাচ্ছিল। কঙ্গোর জঙ্গল ধীরে ধীরে শুধু সম্পদের উৎস নয়, বরং অসংখ্য অদৃশ্য কবরের ভূমিতে পরিণত হচ্ছিল। প্রথম দিকে ইউরোপের অনেকে বিশ্বাস করত লিওপোল্ড কঙ্গোতে সভ্যতা আর মানবিক উন্নয়নের কাজ করছেন সেখানে। কিন্তু মিশনারি, নাবিক আর কিছু সাংবাদিক ধীরে ধীরে ভয়ঙ্কর নির্যাতনের সত্য ঘটনাগুলো বাইরে পাঠাতে শুরু করেন। পরে ব্রিটিশ কনসাল্ট রজার কেসমেন্ট কঙ্গো সফরে গিয়ে স্থানীয় মানুষের সাক্ষ্য সংগ্রহ করেন অত্যন্ত সতর্কভাবে। তিনি বহু গ্রামে পোড়া ঘর, বিকলাঙ্গ মানুষ আর আতঙ্কিত শিশুদের বাস্তব চিত্র নিজের চোখে দেখেছিলেন। কেসমেন্টের প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে আসে কিভাবে রাবারের জন্য মানুষকে অমানবিক নির্যাতন করা হচ্ছিল। একই সময়ে সাংবাদিক ইডি মরেল বন্দর নথি বিশ্লেষণ করে কঙ্গো থেকে সম্পদ লুঠের অস্বাভাবিকতা বুঝতে পারেন। তিনি লক্ষ্য করেন কঙ্গোতে অস্ত্র যাচ্ছে বিপুল পরিমাণে, কিন্তু সেখান থেকে আসছে শুধু মূল্যবান সম্পদ আর রাবার। মরেল পরে আন্তর্জাতিক প্রচারণা শুরু করেন এবং কঙ্গোর অত্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে থাকেন। ইউরোপ ও আমেরিকার পত্রিকাগুলো ধীরে ধীরে কঙ্গোর বিভীষিকার খবর প্রকাশ করতে শুরু করে বিশ্বজুড়ে। নির্যাতনের ছবি আর সাক্ষ্য মানুষের মনে তীব্র আলোড়ন তোলে, কারণ ঘটনাগুলো ছিল অকল্পনীয় মাত্রার নিষ্ঠুর। লিওপোল্ডের প্রশাসন প্রথমে এসব অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের পরিমাণ ক্রমেই বেড়ে যেতে থাকে। পরে অবশেষে কঙ্গোর গোপন নরক নিয়ে আন্তর্জাতিক চাপ এমন পর্যায়ে পৌঁছায় যা আর লুকানো সম্ভব ছিল না। কঙ্গোর ঘটনাগুলো প্রকাশের পর ইউরোপের মানবাধিকার কর্মীরা উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন দ্রুত। ব্রিটেন সহ বিভিন্ন দেশে সভা, সংবাদপত্র আর প্রচারণার মাধ্যমে কঙ্গোর নির্যাতনের তথ্য ছড়িয়ে পড়তে থাকে। কঙ্গো রিফর্ম অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে ওঠে, যারা আন্তর্জাতিক চাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখক, ধর্মযাজক আর সমাজকর্মীরা লিওপোল্ডের শাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করতে থাকেন। বিখ্যাত লেখক মার্ক টুয়েনও ব্যঙ্গাত্মক লেখার মাধ্যমে কঙ্গোর ঘটনাকে আন্তর্জাতিক আলোচনায় তুলে আনেন। বহু মিশনারি তোলা ছবিতে কাটা হাতওয়ালা শিশুদের দৃশ্য সাধারণ মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দেয়। ইউরোপের নাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করে কিভাবে সভ্যতার নামে এমন বর্বরতা চালানো সম্ভব হলো সেখানে। আন্তর্জাতিক সমালোচনা বাড়তে থাকলে বেলজিয়ামের সরকারও ধীরে ধীরে লিওপোল্ডের উপর চাপ বাড়াতে শুরু করে। লিওপোল্ড নিজের ভাবমূর্তি রক্ষায় বিপুল অর্থ খরচ করে প্রচারণা চালালেও পরিস্থিতি আর নিয়ন্ত্রণে ছিল না। অবশেষে বিশ্বমঞ্চে কঙ্গোর ঘটনা এমন কেলেঙ্কারিতে পরিণত হয় যা বেলজিয়ামের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। কঙ্গোর মানুষ যদিও তখনও নির্যাতনের মধ্যে ছিল, তবুও বাইরের সমর্থন তাদের সংগ্রামের নতুন আশা আনে। বহু বছরের রক্তক্ষয়ের পর প্রথমবারের মতো অত্যাচারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ করে উঠতে থাকে। আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত বেলজিয়ামের পার্লামেন্ট কঙ্গোর প্রশাসন নিয়ে তদন্ত শুরু করতে বাধ্য হয়। তদন্তে অসংখ্য নির্যাতন, জোরপূর্বক শ্রম আর হত্যার তথ্য উঠে আসে, যা বিশ্বকে আরও বিস্মিত করে তোলে। লিওপোল্ড চেষ্টা করেছিলেন প্রমাণ নষ্ট করতে এবং কঙ্গোর নথিপত্র ধ্বংসের নির্দেশও দিয়েছিলেন গোপনে। তবু এত বিপুল সাক্ষ্য ছিল যে তার শাসনের নিষ্ঠুরতা আর আড়াল করা সম্ভব হয়ে ওঠেনি কোনোভাবেই। 1908 সালে অবশেষে কঙ্গো ফ্রি স্টেট লিওপোল্ডের ব্যক্তিগত নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। এরপর অঞ্চলটি সরাসরি বেলজিয়াম সরকারের অধীনে চলে যায় এবং নতুন প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়। যদিও কিছু নির্যাতন কমে আসে, তবু উপনিবেশিক শোষণের মূল কাঠামো পুরোপুরি শেষ হয়নি তখনও। কঙ্গোর প্রাকৃতিক সম্পদ আহরণ অব্যাহত থাকে এবং স্থানীয় মানুষ এখনও বৈষম্য আর দারিদ্র্যের শিকার ছিল। লিওপোল্ড মৃত্যুর আগ পর্যন্ত নিজের কর্মকাণ্ডকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বারবার, কিন্তু ইতিহাস তাকে মানবিক উন্নয়নের নায়ক নয়, বরং লোভ আর নিষ্ঠুরতার প্রতীক হিসেবেই মনে রেখেছে। কঙ্গোর অসংখ্য নামহীন মানুষের মৃত্যু ইউরোপীয় সাম্রাজ্যবাদের অন্ধকার বাস্তবতাকে বিশ্বের সামনে তুলে ধরে। রাবারের জন্য গড়ে ওঠা সেই শাসন আজও ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর উপনিবেশিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। কঙ্গোর মানুষের স্মৃতিতে সেই সময়ের নির্যাতনের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে রয়েছে আজও।
বহু পরিবার কখনো জানতে পারেনি তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের শেষ পরিণতি আসলে কী হয়েছিল সেই সময়। অনেক অঞ্চলে বৃদ্ধরা এখনও শিশুদের সেই ভয়াবহ শাসনের গল্প শোনান, সতর্কতার প্রতীক হিসেবে ধীরে ধীরে। কাটা হাত আর পোড়া গ্রামের ছবি কঙ্গোর ইতিহাসে স্থায়ী দুঃস্বপ্নের মতো স্থান করে নিয়েছে চিরদিনের জন্য। উপনিবেশিক শাসনের কারণে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো দীর্ঘমেয়াদে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। স্বাধীনতার বহু বছর পরও কঙ্গো রাজনৈতিক অস্থিরতা আর বিদেশি সম্পদ লুটের সমস্যার সঙ্গে লড়ছে। ইতিহাসবিদরা মনে করেন উপনিবেশিক যুগের সহিংসতা দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতাকে গুরুতরভাবে দুর্বল করেছিল। অনেক জাদুঘর আর গবেষণা প্রতিষ্ঠানে এখন কঙ্গোর নির্যাতনের নথি সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বিশ্বজুড়ে শিক্ষাবিদরা এই ঘটনাকে আধুনিক মানবাধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিশ্লেষণ করেন, কারণ কঙ্গোর ঘটনাই প্রথম আন্তর্জাতিকভাবে প্রমাণ করেছিল গণমাধ্যম মানবিক অন্যায় প্রকাশে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তবুও বহু মানুষ মনে করেন কঙ্গোর মানুষের ভোগান্তির তুলনায় বিশ্ব এখনও যথেষ্ট দায় স্বীকার করেনি পুরোপুরি। সেই ইতিহাস আজও মনে করিয়ে দেয়, লোভ যখন ক্ষমতার সঙ্গে মিশে যায় তখন মানবতা কতটা ভয়ঙ্কর হতে পারে। 19 শতকের শিল্প বিপ্লবের সময় রাবার ছিল আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামালগুলোর একটি। সাইকেলের চাকা, টেলিগ্রাফ তার আর পরে মোটরগাড়ির টায়ার তৈরিতে রাবারের চাহিদা দ্রুত বেড়ে যায় বিশ্বে। ইউরোপীয় শিল্প কারখানাগুলো কঙ্গোর রাবার ব্যবহার করে বিপুল মুনাফা অর্জন করছিল নিরন্তরভাবে। সাধারণ ক্রেতারা তখন বুঝতেই পারেননি তাদের ব্যবহৃত অনেক পণ্যের পেছনে ছিল অসংখ্য মানুষের কান্না। আন্তর্জাতিক বাজারে রাবারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কঙ্গোতে নির্যাতনের মাত্রাও আরও ভয়াবহ হয়ে ওঠে দ্রুত। বেলজিয়ামের রাজকোষে বিপুল অর্থ জমা হতে থাকে এবং সেই অর্থে ইউরোপে বড় বড় স্থাপনা নির্মিত হয়েছিল। কঙ্গোর সম্পদ ব্যবহার করে ব্রাসেলসে জাঁকজমকপূর্ণ ভবন, স্মৃতিমন্দির আর রাজকীয় প্রকল্প তৈরি করা হয়েছিল। অথচ যাদের শ্রমে সেই সম্পদ এসেছে তারা নিজেরাই ক্ষুধা, রোগ আর নির্যাতনের মধ্যে জীবনযাপন করছিল। অর্থনৈতিক উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা মানবিক মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে, কঙ্গো তার স্পষ্ট উদাহরণ। বর্তমান বিশ্বেও অনেক গবেষক কঙ্গোর ইতিহাসকে বৈশ্বিক পুঁজিবাদ আর উপনিবেশবাদের সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করেন। তারা বলেন, শুধু একটি রাজা নয়, বরং পুরো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় সেই শোষণকে টিকিয়ে রেখেছিল। রাবারের প্রতিটি চালানের পেছনে ছিল অসংখ্য অজানা মানুষের রক্ত, অশ্রু আর হারিয়ে যাওয়া জীবন কাহিনী। কঙ্গোর ইতিহাস শুধু একটি দেশের গল্প নয়, বরং ক্ষমতা আর লোভের ভয়ঙ্কর পরিণতির কঠিন সতর্কবার্তা। রাজা লিওপোল্ড সভ্যতা আর উন্নয়নের ভাষা ব্যবহার করলেও বাস্তবে তার লক্ষ্য ছিল সীমাহীন সম্পদ অর্জন করা। যখন কোনো জনগোষ্ঠীকে মানুষ নয় বরং সম্পদের উৎস হিসেবে দেখা হয়, তখনই শুরু হয় অমানবিক শোষণের পথ। কঙ্গোর মানুষ বছরের পর বছর ধরে সেই শোষণের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছিল নীরবে। তাদের অনেকের নাম ইতিহাসে নেই, কিন্তু তাদের যন্ত্রণা পৃথিবীর বিবেককে চিরদিনের জন্য নাড়া দিয়েছে গভীরভাবে। এই ঘটনায় বিশ্বকে শিখিয়েছে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক চাপ এবং স্বাধীন সংবাদ মাধ্যম কতটা গুরুত্বপূর্ণ। কঙ্গোর বিভীষিকা প্রকাশ না পেলে হয়তো সেই নির্যাতন আরও বহু বছর গোপনে চলতে পারত অবিরামভাবে। আজও পৃথিবীর বিভিন্ন স্থানে সম্পদ দখল আর জোরপূর্বক শ্রমের ঘটনা ঘটছে ভিন্ন ভিন্ন রূপে, নিয়মিতভাবে। তাই কঙ্গোর ইতিহাস শুধু অতীতের স্মৃতি নয়, বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এক বাস্তব শিক্ষা। ইতিহাস ভুলে গেলে একই ধরনের অন্যায় আবারও ফিরে আসতে পারে, নতুন নাম আর নতুন অজুহাত নিয়ে ভবিষ্যতে। রাবারের লোভে ধ্বংস হয়ে যাওয়া কঙ্গোর অসংখ্য প্রাণ আজও মানবতার কাছে ন্যায় বিচারের নীরব দাবি জানায়। আর সেই নীরব দাবি আমাদের মনে করিয়ে দেয়, কোনো উন্নয়ন মানুষের জীবন আর মর্যাদার চেয়ে বড় নয় কখনো।